ব্যাংক ক্লার্ক স্ত্রী বেকার স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন। ৮ বছর পর স্বামী ম্যানেজার হয়ে সামনে এলো। তারপর যা হলো তা দেখে স্ত্রীর হোঁশ উড়ে গেল। বন্ধুরা, সেটা ছিল সকালের সময়। লখনৌয়ের একটি সরকারি ব্যাংক বিল্ডিংয়ে সেদিন বেশ ভিড় ছিল, আর সেই ভিড়ের মধ্যেই দ্রুত স্কুটি পার্ক করে ভেতরে চলে যাচ্ছিল কাব্য। ব্যাংকের ইউনিফর্ম পরা, কাঁধে ব্যাগ ঝোলানো, মুখে সেই হালকা অহংকার যা সে গত কয়েক মাসে অর্জন করেছিল। কাব্য সবসময়ই পরিশ্রমী মেয়ে ছিল, কিন্তু চাকরি পাওয়ার পর তার আত্মবিশ্বাস ধীরে ধীরে ঔদ্ধত্যে বদলে গিয়েছিল। ব্যাংকে তার ওঠাবসা ছিল এমন লোকেদের সাথে যারা দামি ব্র্যান্ডের পোশাক পরত, ইংরেজিতে কথা বলত এবং প্রতিদিন নিজেদের উন্নতির গল্প করত। এই পরিবেশ কাব্যকেও ঠিক তেমনই বানিয়ে দিয়েছিল। অন্যদিকে ছিল আরব, কাব্যের স্বামী, শান্ত, সহজ সরল এবং শিক্ষিত একটি ছেলে। কিন্তু চাকরির খোঁজে সে ক্রমাগত লড়াই করে যাচ্ছিল। সে সকালে ইন্টারভিউ দিতে যেত আর দুপুরে রিজেক্ট হয়ে ফিরে আসত। সন্ধ্যায় আশার আলো সম্বল করে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করত। তার একটাই ইচ্ছে ছিল, একটি ভালো চাকরি পেয়ে কাব্যকে গর্বিত করা। বিয়ের শুরুটা বেশ ভালোই ছিল। কাব্য আরবের সরল স্বভাব পছন্দ করত। আরবের শান্তভাবে কথা বলা, ঘরের কাজে সাহায্য করা, ছোট ছোট খুশিতে হাসা, সব কিছু কাব্যের ভালো লাগত। কিন্তু সময় ধীরে ধীরে বদলাতে থাকল। যখন মাসের পর মাস আরফ কোনো চাকরি পেল না, তখন কাব্যের মেজাজ খিটখিটে হতে শুরু করল। সে প্রায়ই বলতো, আরফ, তুমি চেষ্টা তো করো, কিন্তু তোমার মধ্যে সেই জেদ নেই যা মানুষকে বড় বানায়। তুমি বড্ড সাধারণ। প্রথমে আরব হেসে কথা উড়িয়ে দিত, কিন্তু প্রত্যেকটি খোঁটা মানুষের আত্মায় কোথাও না কোথাও গিয়ে বিঁধত। একদিন রাতে খাবার খাওয়ার সময় কাব্য বলল, কতদিন আমি একাই সব সামলাবো? সবাইকে মিথ্যে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। লোকে জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আর আমার কাছে কোনো উত্তর থাকে না। আরব শান্তভাবে বলল, চাকরি পেয়ে যাব কাব্য, শুধু আরেকটু সময় দাও। কিন্তু কাব্য হেসে উঠল, কত মাস ধরে এটাই শুনছি, তুমি চেষ্টা করতেই থাকবে আর জীবন শেষ হয়ে যাবে। সেই রাতে আরব অনেকক্ষণ ছাদের ওপর বসে থাকল। শহরের হলদে আলো অনেক দূর পর্যন্ত জ্বলছিল, আর সেই আলোয় তার চোখের জল কেউ দেখতে পেল না। কিছুদিন পর সেই সকালটি এলো যা আরব কোনোদিন ভুলতে পারত না। সে কাব্যের ব্যাংকে তাকে সারপ্রাইজ দিতে গিয়েছিল। তার মনে খুব আনন্দ ছিল, কারণ সেদিন তার ইন্টারভিউ খুব ভালো হয়েছিল। হয়তো সে চাকরিটা পেয়ে যাবে। সে নিজের খুশির খবরটি তখনই কাব্যকে জানাতে চেয়েছিল। সে ব্যাংকের করিডোরে দাঁড়িয়েছিল যখন কাব্য তার সহকর্মীদের সাথে বাইরে এলো। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, আরে কাব্য, ইনি কে? কাব্য একটু ইতস্তত করে বলল, ইনি আমার হাজব্যান্ড। অন্যজন জিজ্ঞেস করল, ও, কোন ব্যাংকে কাজ করেন উনি? ঠিক এই মুহূর্তটি আরবের পৃথিবীকে নাড়িয়ে দিল। কাব্য অত্যন্ত লজ্জিত স্বরে বলল, এখনও আনএমপ্লয়েড, চাকরি খুঁজছেন। তার কলিগরা একে অপরের দিকে তাকাল। কেউ একজন মৃদু হাসি চাপল। কাব্য দ্রুত কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আরব সব শুনে ফেলেছিল। তার পা দুটো নিজে থেকেই ব্যাংকের বাইরে চলে গেল। মনে হচ্ছিল কেউ যেন হাত দিয়ে তার হৃৎপিণ্ড নিংড়ে দিচ্ছে। সে বুঝতে পারছিল না তার ভুলটা কোথায় ছিল। শুধু এইটুকুই জানত যে সেদিন তার সম্মান কাব্য নিজের হাতে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সেই রাতে বাড়িতে কাব্য খুব কম কথা বলল। সে ক্ষমা চাওয়ার বদলে উল্টে বলল, তুমি যদি এভাবে আসতে যেতে থাকো তবে এমনই হবে। নিজেকে ইমপ্রুভ করো। দুনিয়া সফল মানুষদের সালাম করে, তোমাকে নয়। ধীরে ধীরে কাব্যের ব্যবহার পুরো বদলে গেল। সে বাড়ি দেরিতে ফিরতে শুরু করল, কথায় কথায় খিটখিট করত। কখনো বলতো, আমি আয় করছি, আমার সময়ের দাম আছে। কখনো বলতো, তোমাকে বিয়ে করাটাই হয়তো আমার জীবনের বড় ভুল ছিল। আরব চুপচাপ সব শুনত। সে সম্পর্কটা বাঁচাতে চেয়েছিল, কিন্তু সম্পর্ক কখনো একতরফা চেষ্টায় চলে না। শেষ পর্যন্ত একদিন কাব্য পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, আমার ডিভোর্স চাই। আমি এমন মানুষের সাথে থাকতে পারব না যে আমার লেভেলের নয়। আরব কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল, যদি এটাই তোমার জন্য ঠিক মনে হয় তবে তাই হোক। কিছু মাস পর দুজনে কোর্টে দাঁড়িয়েছিল। আরব শেষবারের মতো কাব্যের দিকে তাকাল। কাব্যের চোখে কোনো মায়া ছিল না, ছিল শুধু সিদ্ধান্ত। স্ট্যাম্প পড়ল, ফাইল বন্ধ হল, এবং একটি সম্পর্ক শেষ হয়ে গেল। বিচ্ছেদের পর আরব কাউকে কিছু না বলে, কাউকে ফোন না করে, শুধু একটি ছোট ব্যাগ নিয়ে লখনৌ ছেড়ে মুম্বাই রওনা দিল। সে জানত না যে সেই একই শহর, একই পৃথিবী আর একই ভাগ্য
8 বছর পর তাকে কোথায় দাঁড় করিয়ে দেবে। মুম্বাই শহর লখনৌয়ের থেকে একদম আলাদা ছিল। যখন সে সিএসটি স্টেশনে নামল, তখন তার কাছে শুধু একটি ব্যাগ আর পকেটে 2-3 দিন খাওয়ার মতো সামান্য টাকা ছিল। সেই রাতে সে স্টেশনের বাইরে সিঁড়িতে বসে আকাশ দেখছিল। কাব্যের কথাগুলো তার কানে বাজছিল। তুমি আমার যোগ্য নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আরব চোখ বন্ধ করল এবং অনুভব করল যে ভেঙে যাওয়া শুধু মনের নয়, মানুষের আত্মারও হয়। পরের কয়েকদিন সে সস্তা লজে থাকল। তারপর টাকা শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে স্টেশনেই রাত কাটাতে হল। খিদে, ক্লান্তি আর অপমানে জর্জরিত হয়েও সে নিজেকে ভেঙে পড়তে দিল না। সে শুধু একটি কথাই বুঝল, অতীত আমাকে ভেঙে দিয়েছে, কিন্তু ভবিষ্যৎ আমি নিজে গড়ব। একদিন সকালে যখন সে জলের বোতল ভরছিল, তখন এক মধ্যবয়সী লোক এসে বলল, কাজ খুঁজছ? যদি কম্পিউটার জানা থাকে তবে একটি কল সেন্টারে লোক নিচ্ছে। আরব অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি বেসিক জানি। সেই লোক তাকে ঠিকানা দিয়ে বলল, গিয়ে চেষ্টা করো, মুম্বাইয়ে বদলে যাওয়ার জন্য একটি সুযোগই যথেষ্ট। আরব সেই ঠিকানায় গেল। ছোট অফিস, কিন্তু কাজের পরিবেশ খুব ভালো ছিল। ইন্টারভিউ নেওয়া হলো। ইংরেজি একটু জানত এবং কম্পিউটারও। ইন্টারভিউ নেওয়া ব্যক্তিটি কিছুক্ষণ ভেবে বলল, কাল থেকে জয়েন করো। ঠিক সেদিন থেকেই আরবের নতুন জীবন শুরু হলো। প্রথম মাসের বেতন খুব কম ছিল, কিন্তু বাড়ি ফেরার সময় সে অনুভব করত যে সে অন্তত কিছুটা হলেও এগোচ্ছে। সে দিনে অফিসের কাজ করত আর রাতে পাশের লাইব্রেরিতে বসে স্কিল শিখত। ইংরেজি কমিউনিকেশন, এক্সেল এবং ফিনান্সিয়াল বেসিক্স। সে নিজেকে বদলে ফেলছিল। তার শান্ত স্বভাব, সততা আর পরিশ্রম দেখে সিনিয়ররা তাকে পছন্দ করতে শুরু করল। একবার টিমে একটা ভুল হয়েছিল। সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরব খুব শান্তভাবে সেই সমস্যার সমাধান করে দিল। ম্যানেজার বললেন, তোমার মধ্যে লিডারশিপ আছে, এটাকে হারিও না। ধীরে ধীরে তার কাঁধে দায়িত্ব বাড়তে থাকল। কোম্পানি তাকে ব্যাক অফিস থেকে সরিয়ে ফ্রন্ট ডেস্কে বসালো। এখন সে ক্লায়েন্টদের সাথে কথা বলত, সমস্যার সমাধান করত এবং চেষ্টা করত যাতে প্রত্যেকটি গ্রাহক হাসি মুখে ফিরে যায়। 6 মাস পর তার প্রথম প্রমোশন হল, 1 বছর পর দ্বিতীয়। সে এত দ্রুত উন্নতি করছিল যে অনেকেই তার প্রশংসা করতে শুরু করল। কেউ বলতো, এই ছেলেটি অনেক দূরে যাবে। কেউ বলতো, সততা আর পরিশ্রম এখনও এই শহরে কাজে দেয়। মুম্বাই তাকে খিদে দিয়েছিল, আর সেই খিদেই তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। ওদিকে কাব্যের স্মৃতি ধীরে ধীরে আবছা হতে শুরু করেছিল, কিন্তু তার মনে যে আঘাত লেগেছিল তা তখনও গভীর ছিল। অনেক সময় তার মনে হতো কাউকে বলে দেয় যে ডিভোর্স তাকে কতটা বদলে দিয়েছে, কিন্তু সে সব সময় হাসি মুখে কথা বলে নিজের কষ্ট লুকিয়ে রাখত। একদিন হঠাৎ তার কোম্পানি একটি বড় ব্যাংকের সাথে পার্টনারশিপ শুরু করল। যে ব্যাংকে একসময় গ্রাহক হিসেবে যেতে সে ভয় পেত, এখন সেই ব্যাংকেই তার জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের সুযোগ এলো। ইন্টারভিউ কঠিন ছিল, কিন্তু আরব পুরো প্রস্তুতি নিয়ে গিয়েছিল। সে সব প্রশ্নের উত্তর খুব আত্মবিশ্বাসের সাথে দিল। শেষে বোর্ডের একজন সদস্য বললেন, তুমি আলাদা, শান্ত, সুশৃঙ্খল এবং নম্র। আমাদের তোমার মতো মানুষই দরকার। কিছুদিন পর সে মেল পেল, কংগ্র্যাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। আরব সেই মেলটি পড়তে পড়তে চোখ বন্ধ করল। তার মনে এক অদ্ভুত হালকা শান্তি এলো, যেন কেউ পুরনো ক্ষতে মলম লাগিয়ে দিল। এবার তার জীবন পুরোপুরি বদলে যাচ্ছিল। সে ভালো ফ্ল্যাটে থাকতে শুরু করল, দামি পোশাক পরল, নিজেকে গ্রুম করল। তার চোখে মুখে এমন এক আত্মবিশ্বাস ফুটে উঠেছিল যা আগে কখনো ছিল না। 3 বছর পর সে আরও বড় প্রমোশন পেল। এখন সে নিজের ব্রাঞ্চের ম্যানেজার হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হল। বোর্ডের মিটিং হল, ফাইল এদিক ওদিক হল, এবং শেষে যে ব্রাঞ্চের নাম এলো তা দেখে আরবের হাত কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। আমানা ব্যাংক, লখনৌ শাখা। লখনৌ, সেই একই শহর যেখান থেকে সে ভেঙে চুরে চলে গিয়েছিল, সেই একই শহর যেখানে সে নিজের সম্মান হারিয়েছিল, সেই শহর যেখানে কাব্য থাকত। তার মনের ভেতর অনেক অনুভূতি জেগে উঠল, কষ্ট, ভয়, রাগ, অবহেলা। কিন্তু শেষে সে একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, অতীত আমাকে সংজ্ঞায়িত করবে না। আমি ফিরব, কিন্তু এবার কারো জন্য নয়, শুধু নিজের জন্য। ট্রান্সফার অর্ডার জারি হয়ে গেল। আরব এখন লখনৌয়ের নতুন ব্রাঞ্চ ম্যানেজার। কিন্তু সে জানত না যে তার ফিরে আসার অর্থ কাব্যের জীবনকে এমনভাবে বদলে দেওয়া যা সে কখনো কল্পনাও করেনি। যাই হোক, 8 বছর পর আরব যখন প্রথমবার লখনৌ শহরে পা রাখল, তখন ঠান্ডা হাওয়ায় হালকা আর্দ্রতা ছিল। ট্যাক্সির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার মন শান্ত ছিল, কিন্তু চোখের ভেতরে কোথাও এক পুরনো যন্ত্রণা তখনও হালকাভাবে ধকধক করছিল। শহর একই ছিল, মোড়গুলো একই, বাজার আর দোকানগুলো একই,
শুধু একটি জিনিস বদলে গিয়েছিল, আরফ নিজে। কিছুদিনের মধ্যেই সে আমানা ব্যাংকের নতুন ম্যানেজার হয়ে কাজে যোগ দিল। স্টাফদের সাথে পরিচয়, ফাইল চেক করা, সিস্টেম দেখা, সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। শাখাটি সুশৃঙ্খল ছিল, কিন্তু আরবের ফিরে আসায় এক নতুন মোড় আসার অপেক্ষায় ছিল। অনেক কাজ অবহেলার সাথে হচ্ছিল। আরব কোনো অহংকার ছাড়াই খুব শান্ত স্বরে বলল, আমরা মিলেমিশে এই শাখাকে আরও উন্নত বানাব, কারও ভয় পাওয়ার দরকার নেই। স্টাফদের কাছে তার এই সহজ সরল স্বভাবটা একটু অন্যরকম মনে হল। তারা কখনো ভাবতেও পারেনি যে এত বড় পদে বসা একজন মানুষ এত সহজ হতে পারেন। সেই শাখাতেই একজন স্টাফ ছিল কাব্য। হ্যাঁ, সেই কাব্য, যে ৮ বছর আগে আরবের জীবন থেকে সম্মান, সম্পর্ক আর আশা তিনটিই কেড়ে নিয়েছিল। সে যখন মেইল পেল যে নতুন ব্রাঞ্চ ম্যানেজারের নাম আরব শুক্লা, তখন তার হাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। প্রথমে সে ভেবেছিল হয়তো এটি অন্য কেউ হবে, কিন্তু ভেতর থেকে কেউ একজন বলছিল, জীবন কখনো কখনো এমন মোড় দেয় যেখানে মানুষ নিজেকেও ভয় পেতে শুরু করে। প্রথম দিন অফিসে পৌঁছনোর সময় কাব্যের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। সে কখনো আশা করতে পারেনি যে যার সামনে সে নিজের অহংকারের কারণে এত অপমানজনক কথা বলেছিল, সেই মানুষটি আজ তার নিজের শাখার প্রধান হয়ে সামনে দাঁড়াবে। সবাই মিটিং রুমে জড়ো হল। কাব্য পেছনের দিকে দাঁড়িয়েছিল। দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করল আরাফ। তার চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছিল, শান্ত, সংযত এবং আত্মবিশ্বাসী। তার হাঁটাচলায় সেই স্থিরতা ছিল যা কেবল জীবনযুদ্ধের সংগ্রাম থেকে সফল হওয়া মানুষদের মধ্যেই থাকে। কাব্যের নিঃশ্বাস যেন আটকে গেল, পা কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আরব মিটিং শুরু করল। সব কর্মচারীদের দিকে তাকালো, হাসল, কিন্তু তার নজর কাব্যের ওপর এক মুহূর্তের জন্যেও স্থির হল না, যেন সে নাম, চেহারা, অতীত সব কিছু ভুলে গেছে। কিন্তু বাস্তবতা এটাই ছিল যে সে কিছুই ভোলেনি, শুধু কষ্টগুলোকে নিজের ভেতরে গভীরভাবে কবর দিয়েছিল। দিন কাটতে লাগল। আরব সবার সাথে নম্রভাবে কথা বলত, কাজ শেখাত, ভুলগুলো শুধরে দিত। কিন্তু কাব্যের সাথে তার ব্যবহার ছিল নিছক অফিসিয়াল, একদম পেশাদার, সীমিত এবং দূরত্ব বজায় রাখা। সে কাব্যের কোনো ব্যক্তিগত কথার উত্তর দিত না। একদিন কাব্য সাহস সঞ্চয় করে তার কেবিনের বাইরে গিয়ে দাঁড়াল। তার বুক ধকধক করছিল, চোখ ছিল ছলছলে। সে ধীরে ধীরে বলল, আরব, একটু কথা বলতে পারি? আরব ল্যাপটপ থেকে নজর না তুলেই বলল, কোন বিষয়? স্বর ছিল একদম সপাট। কাব্য গলা পরিষ্কার করে বলল, পার্সোনাল, কিছুক্ষণের জন্য। আরব ধীরে ধীরে বলল, আমি অফিসে ব্যক্তিগত কথা বলি না। যদি কাজ সংক্রান্ত হয় তবে বলো, না হলে আমি ব্যস্ত আছি। কাব্যের মনে হলো কেউ যেন ভেতর থেকে তাকে চিরে দিচ্ছে। সে ধীর পায়ে ফিরে এলো। প্রথমবার সে সেই অপমান অনুভব করল যা সে একসময় আরবকে কুড়িয়েছিল। কিছুদিন পর শাখায় এক গ্রাহকের সাথে কাব্যের কোনো ভুল হল। গ্রাহক রেগে গিয়ে চিৎকার করতে শুরু করল। কাব্য চুপ করে দাঁড়িয়েছিল, তার চোখ জলে ভরে আসছিল। তখনই আরব সামনে এলো এবং শান্ত স্বরে বলল, ভুল হয়েছে তো আমরা সেটা ঠিক করে দেব, এখানে কারোর উপর চিৎকার করার দরকার নেই। সে কাব্যের দিকে তাকালোও না, শুধু গ্রাহকের সমস্যার সমাধান করে দিল। কাব্য ভেঙে পড়ে কেবিনে দিয়ে কেঁদে ফেলল। ৮ বছর আগে সে যে মানুষটিকে দুনিয়ার সামনে ছোট করে দেখিয়েছিল, আজ সেই মানুষটি তার না বলা মহত্ব দিয়ে কাব্যকে লজ্জিত করছিল। সেই রাতে কাব্য অনেকক্ষণ আয়নায় নিজের মুখ দেখল। সে নিজের চোখের নিচে কালো দাগ, বলিরেখা আর বছরের পর বছরের কষ্ট দেখতে পাচ্ছিল। সে বিড়বিড় করে বলল, আমি এটা কি করেছিলাম, কাকে হারিয়ে ফেলেছিলাম? পরের দিন সে আবার আরবের কাছে গেল। এবার তার চোখে দৃঢ়তা ছিল। আরব, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আরব শান্তভাবে বলল, কাব্য, ক্ষমা করলেই সবকিছু ঠিক হয়ে যায় না। কাব্যের বুক ফেটে যাচ্ছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি বদলে গেছি, সত্যি বলছি। আরব নিজের চশমাটা খুলল, এক মুহূর্ত তার দিকে তাকাল এবং তারপর দৃষ্টি সরিয়ে নিল। ভুল স্বীকার করা ভালো কথা, কিন্তু যা ভেঙে গেছে তা জুড়ে যাবেই এমন কোনো কথা নেই। কাব্য কেঁদে ফেলল। সে পিছিয়ে এলো, আর তার মনে হল তার পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। দিন গড়াতে লাগল। কাব্য প্রতিদিন চেষ্টা করত একটি হাসি দিয়ে, একটি নমস্কার দিয়ে বা ছোট কোনো কথাবার্তা দিয়ে,
কিন্তু আরব শুধু ততটুকুই উত্তর দিত যতটুকু একজন কর্মচারীকে দেওয়া উচিত, না কম না বেশি। সে বুঝতে পারছিল না যে মানুষটি একসময় তাকে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু ভাবত, আজ তার কাছে সে কেন এত অচেনা হয়ে গেল। একদিন কাব্য বাড়ি যাওয়ার পথে নিজেকেই বলল, হয়তো ও আমাকে ঘৃণা করে। তারপর নিজেই উত্তর দিল, আর ঘৃণার অধিকার তো আমিই দিয়েছি। অন্যদিকে আরব নিজের ফ্ল্যাটে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। লখনৌয়ের হাওয়া তাকে পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এখন সে আর সেই স্মৃতিকে ডুবে যেত না। সে শুধু শান্ত ছিল। অতীত ফিরে এসে তার সামনে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু সে অতীতকে নিজের জীবনে পুনরায় প্রবেশ করতে দিতে রাজি ছিল না। কাব্য চেষ্টা করছিল, সত্যিই চেষ্টা করছিল, কিন্তু কিছু দরজা এমন হয় যা একবার বন্ধ হয়ে গেলে আর কখনো খোলে না। আরবের মনটাও এখন তেমনই একটি দরজা হয়ে গিয়েছিল। কাব্য এই কথাটি তখনও বুঝতে পারেনি যে ক্ষমা পাওয়া আর জীবনে পুনরায় ফিরে পাওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। যাই হোক, আরবের জীবন এখন খুব গোছানোভাবে চলছিল। সকালের মিটিং, গ্রাহকদের সমস্যা, স্টাফদের ট্রেনিং, আর তারপর সন্ধ্যায় ফ্ল্যাটের জানালা দিয়ে লখনৌ শহরকে দেখা। সব কিছুই শান্ত ছিল, কিন্তু এই শান্তির পেছনে একটি গভীর দেওয়াল ছিল যা সে নিজের মনের চারপাশ দিয়ে তুলে দিয়েছিল। কাব্য রোজ অফিসে আসত, কিন্তু তার পদক্ষেপগুলো আগের মতো মজবুত ছিল না। সে প্রতিদিন আরবকে দেখে কিছু বলতে চাইত, কিন্তু তার স্বর গলার কাছেই আটকে যেত। তার মুখে এখন আর কোনো অহংকার ছিল না, ছিল শুধু অনুতাপ আর ভাঙা সম্পর্কের অপরাধবোধ। এক সন্ধ্যায় অফিস বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। স্টাফরা চলে গিয়েছিল। কাব্য কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল। তারপর সাহস সঞ্চয় করে ভেতরে এলো। আরব ফাইল বন্ধ করছিল। আরব, আজ একটু কথা বলো। তার গলা কাঁপছিল। আরব মাথা দুলল, কিন্তু মুখে কোনো কঠোরতা ছিল না, ছিল কেবল অত্যন্ত শান্ত দূরত্ব। বলুন, কি ব্যাপার? কাব্য লম্বা শ্বাস নিল। আমি অনেক ভেবেছি। তোমাকে ছেড়ে আমি নিজেকেও হারিয়ে ফেলেছি। আমার জীবনে যে শূন্যতা আছে সেটা আমি নিজেই তৈরি করেছি। আরব কিছু বলল না। সে শুধু শুনে যাচ্ছিল, যেন কোনো পুরনো গানের সুর দূর থেকে এসে কানে বাজছে, কিন্তু তাকে ছুঁতে পারছে না। কাব্যের চোখ ভিজে এলো। তুমি কি আমাদের একটা সুযোগ দিতে পারো না? এবার আরব নজর তুলল। তার চোখে কোনো ঘৃণা ছিল না, না ছিল কোনো রাগ, ছিল শুধু ধ্রুব সত্য। কাব্য, ৮ বছর আগে আমি ভেঙে চুরে গিয়েছিলাম। ভেঙে যাওয়া মানুষকে বদলে দেয়। আমি তোমার কখনো খারাপ চাইনি, কিন্তু তোমার সাথে আমরা দুজনে আর থাকতে পারব না। তোমার কথাগুলো শুধু আমার মন ভাঙেনি, আমার সম্মানও ভেঙে দিয়েছিল। আর সম্মান হল যে কোনো সম্পর্কের শেষ নিঃশ্বাস। কাব্যের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে নিচু স্বরে বলল, তাহলে আমি কি তোমার জন্য এখন আর কিছুই নই? আরব অত্যন্ত কোমলভাবে উত্তর দিল, ক্ষমা করো। তুমি আমার অতীতের অংশ, কিন্তু আমার ভবিষ্যতে তোমার জন্য কোনো জায়গা নেই। কাব্য সেখানেই চেয়ারে বসে পড়ল, যেন কেউ তার সব শক্তি টেনে নিয়েছে। সে অঝরে কাঁদতে লাগল। আমি সত্যিই বদলে গেছি। আরব শান্ত স্বরে বলল, আমিও বদলে গেছি, কিন্তু আমাদের বদলে যাওয়া রাস্তাগুলো এখন আর একে অপরের সাথে মেলে না। কাব্য তার পায়ে পড়ল না ঠিকই, কিন্তু তার চোখ এত কিছু বলছিল যে শব্দের আর প্রয়োজন ছিল না। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়াল, নিজের চোখের জল মুছল এবং ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সে শেষবার ফিরে তাকিয়ে বলল, আমি সবসময় তোমার ঋণী হয়ে থাকব, কারণ তুমি আমাকে আমার আসল চেহারাটা দেখিয়ে দিলে। আরব কিছু বলল না, শুধু হালকা করে মাখা নোয়ালো। সেই রাতে ব্যাংকের বিল্ডিংয়ের বাইরে হাওয়া খুব শান্ত ছিল। কাব্য রাস্তার ওপর একা হাঁটছিল। তার পা টলছিল, কিন্তু মনের ভেতর একটি সত্য পরিষ্কার হয়ে গিয়েছিল। অনুশোচনা ক্ষমা পাইয়ে দিতে পারে, কিন্তু সম্পর্ককে পুনরায় ফিরিয়ে আনতে পারে না। অন্যদিকে আরব নিজের কেবিনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল, আর তার মুখে ছিল এক অত্যন্ত শান্ত হাসি। সে কাউকে ঘৃণা করত না। সে শুধু জীবনে এগিয়ে গিয়েছিল, যেখানে অতীতের জন্য কোনো জায়গা ছিল না। বন্ধুরা, কখনো কখনো জীবন মানুষকে সেখানেই ফিরিয়ে নিয়ে আসে যেখান থেকে সে কষ্ট পেয়েছিল, কিন্তু শুধু এটা প্রমাণ করার জন্য যে সেই কষ্ট এখন তাকে আর ছুঁতেও পারে না। বন্ধুরা, সম্পর্কের সবচেয়ে বড় উপার্জন টাকা নয়, সম্মান।
আপনি যদি কাউকে বারবার ছোট করেন তবে একদিন সেই মানুষটি আপনাকে ক্ষমা তো করে দেবে কিন্তু আপনার কাছে আর ফিরে আসবে না। কিন্তু আপনাদের কি মনে হয়, কাব্যের কি দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত ছিল, নাকি আরবের সিদ্ধান্ত একদম ঠিক ছিল? কমেন্টে আপনাদের উত্তর অবশ্যই জানাবেন। আপনাদের একটি লাইন অন্য কারো চিন্তা বদলে দিতে পারে। আর কাহিনী পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল স্টোরি বাই এসকে সাবস্ক্রাইব করুন এবং এই কাহিনীটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে অন্য লোকেদের কাছেও এই বার্তা পৌঁছতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, আপনজনদের সাথে থাকুন আর সম্পর্কের মর্যাদা বুঝুন।